বাংলাদেশের সবথেকে বিতর্কিত কর্পোরেট সাম্রাজ্য হচ্ছে বসুন্ধরা। কিভাবে বসুন্ধরা কোম্পানি শূন্য থেকে 20,000 কোটি টাকার কোম্পানি হলো? আমরা আজ পর্যন্ত বসুন্ধরা কোম্পানির ভালো দিকগুলো দেখেছি, কিন্তু এই কোম্পানির এমন কিছু ডার্ক সাইড রয়েছে যেগুলো আসলে আমাদের কাছ থেকে লুকানো হয়েছে। 1990-এর দশক থেকে সিমেন্ট, কাগজ, টিস্যু পেপার, ইস্পাত উৎপাদন সহ এলপি গ্যাসের বোতলজাতকরণ এবং এলপি গ্যাস বিতরণ সহ বিভিন্ন ব্যবসা করে আসছে। 2014 সালের 4 ফেব্রুয়ারি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক দায়েরকৃত কর ফাঁকির মামলায় বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাদের আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। 2011 সালের 19 ডিসেম্বর বসুন্ধরার জমির দাম নিয়ে মোহাম্মদ শাহজাহান জালিয়াতির অভিযোগে বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বিরুদ্ধে মামলা করেছিলেন। কিভাবে এই বসুন্ধরা গ্রুপের ব্যবসার উত্থান হয়েছিল আর এই বিশাল সাম্রাজ্য গড়ে ওঠার পেছনে যত দুর্নীতি, রাজনৈতিক অপব্যবহার এবং ভূমিদস্যুতা নিয়ে কিছু লুকানো সত্য থাকছে আজকের এই ভিডিওতে। বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহান, যিনি শাহ আলম নামে বেশি পরিচিত, 1952 সালে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি মধ্যবিত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পরিবার মূলত কৃষিজীবী ছিল এবং সেই সময় মূলত কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল না। ছোটবেলা থেকেই শাহ আলমের ব্যবসার প্রতি ঝোঁক ছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা করেছিলেন। যদিও তার পড়াশোনা তাকে সরকারি চাকরি বা অন্য কোনো নির্দিষ্ট পেশায় নিয়ে যেতে পারত, কিন্তু আহমেদ আকবর সোবহান ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে নিজের ক্যারিয়ার করতে মনস্থির করেন। তার জীবনের প্রথম দিককার দিনগুলোতে তিনি ঢাকায় ছোটখাটো ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার ব্যবসায়িক যাত্রা শুরু করেছিলেন ঢাকায় বেশ সাধারণ ধরনের কিছু উদ্যোগের মাধ্যমে। এক পর্যায়ে তিনি হাত দেন কাগজের ব্যবসায়, যেটি তাকে ব্যবসায়িক পরিচয় এনে দেয়। আহমেদ আকবর সোবহানের প্রথম বড় পদক্ষেপ আসে 1987 সালে, যখন তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড। ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট শুরু হয় একটি কাগজের মিল হিসেবে, আর তখন বাংলাদেশ দ্রুত আধুনিকায়নের দিকে হাঁটছিল। দেশে দ্রুত কাগজের চাহিদা বাড়ছিল। আহমেদ আকবর সোবহান এই সুযোগকে কাজে লাগিয়ে তার ব্যবসাকে সম্প্রসারণ করতে থাকে। তার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং কঠোর পরিশ্রম তাকে সফলতার পথে নিয়ে যায়। 1990-এর দশকে যখন দেশের অর্থনীতি উন্মুক্ত হতে শুরু করে, তখন আহমেদ আকবর সোবহান রিয়েল এস্টেটের সম্ভাবনা দেখতে পান। সে সময় আহমেদ আকবর সোবহান মূলত ঢাকার আবাসিক ও বাণিজ্যিক রিয়েল এস্টেট প্রকল্পগুলোর উপরে মনোযোগ দেন। ঢাকা শহরের জনসংখ্যা দ্রুত বাড়তে থাকায় নগর উন্নয়নের প্রয়োজনীয়তা তীব্র বেড়ে যায়, আর আহমেদ আকবর সোবহান সেই চাহিদাকে কাজে লাগিয়ে এই খাতে প্রবেশ করেন। তার প্রকল্পগুলো মধ্যবিত্ত শ্রেণীর জন্য বিশেষভাবে আকর্ষণীয় ছিল এবং সময়ের সাথে সাথে দেশি ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। এই রিয়েল এস্টেট খাতে তার সাফল্যই তাকে অন্যান্য শিল্প যেমন সিমেন্ট, কাগজ এবং পরে মিডিয়ায় প্রবেশ করার সুযোগ করে দেয়। আর তার এই উদ্যোগী বসুন্ধরা গ্রুপকে একটি ছোট কাগজ কোম্পানি থেকে দেশের অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করে। কিন্তু এটা তো ছিল শুধুমাত্র শুরু। এরপর তিনি সিমেন্টের ব্যবসায় প্রবেশ করে বসুন্ধরা সিমেন্ট কোম্পানি চালু করে, যা সেই অঞ্চলের বৃহত্তম সিমেন্ট উৎপাদকদের একজন হয়ে ওঠে। খুব শীঘ্রই তারা ভারী শিল্পের দিকে প্রবেশ করে এবং চালু করে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। তাদের পোর্টফোলিওর মধ্যে শিপিং, ইস্পাত, শক্তি, এমনকি মিডিয়াও অন্তর্ভুক্ত ছিল। দেশের অন্যতম বৃহত্তম সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিন বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন। আহমেদ আকবর সোবহানের এই উদ্যোগগুলো বসুন্ধরা গ্রুপের বিশাল সাম্রাজ্যের ভিত্তি হিসেবে কাজ করে। এতে করে তিনি নির্মাণ ও অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সম্পর্ক করতে সক্ষম হন, যা পরবর্তীতে তার ব্যবসা সম্প্রসারণে, রাজনৈতিক ও ব্যবসায়িক ক্ষেত্রে প্রভাব বিস্তারে সাহায্য করে। তাদের কৌশল ছিল একেবারে পরিষ্কার: সর্বস্তরের জনগণের মাঝে তাদের আধিপত্য বিস্তার করা। আহমেদ আকবর সোবহানকে দেখলে মনে হয় তিনি বাংলাদেশের কর্পোরেট দুনিয়ার একজন রাঘব বোয়াল। তবে তিনি মাছ ধরেন না, তিনি ব্যবসার বড়শিতে ধরেন জমি আর ঋণ। সিমেন্ট, মিডিয়া, রিয়েল এস্টেট সব এক ঝাঁকেই। আর যখন দেশটার ব্যাংকিং খাত ধসে পড়ছে, তখন তিনি যেন তৃপ্তি নিয়ে নদীর তীরে বসে বসে বড় বড় চুক্তি করছেন। রিয়েল এস্টেটে তাদের প্রথম সফলতা এবং বাড়তে থাকা রাজনৈতিক সংযোগ ব্যবহার করে বসুন্ধরা প্রবল গতিতে সম্প্রসারণ করতে সক্ষম হয়েছিল। কিন্তু এই বিশাল সাম্রাজ্য ও আধিপত্য কি এত সহজে সম্ভব হলো? বাংলাদেশের ব্যবসায়িক জগতে এক শক্তিশালী নাম হচ্ছে বসুন্ধরা। সাফল্যের সাথে সাথে উঠে আসে তাদের নানা ধরনের দুর্নীতি ও অসৎ কর্মকাণ্ডের কথা। এরপর নানা ধরনের অভিযোগের মুখোমুখি হওয়া শুরু করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। তাদের ভূমি দখল, অবৈধভাবে সরকারি সম্পত্তি অধিগ্রহণ
উন্নয়ন এবং রাজনৈতিক প্রভাবের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের অভিযোগগুলো ক্রমাগত সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে শুরু করে। বসুন্ধরা গ্রুপের ভূমি দখলের অভিযোগের পেছনে পটভূমি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1987 সালে আহমেদ আকবর সোবহানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়ার পর বসুন্ধরা ঢাকাতে একটি শক্তিশালী ব্যবসায়িক সাম্রাজ্য হিসেবে গড়ে ওঠে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং দুর্বল আইনগত কাঠামোকে কাজে লাগিয়ে বসুন্ধরা রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। এই সম্পর্কগুলো তাদের অবৈধ জমি দখলে সহায়ক হয়। দেশে দ্রুত নগরায়নের সময় সরকারি জমি এবং জলাভূমি দখল করে বসুন্ধরা বিভিন্ন প্রকল্প শুরু করেছিল। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া এবং রিভারভিউ প্রকল্পের মাধ্যমে তারা বিপুল পরিমাণে অর্থ সংগ্রহ করে। বসুন্ধরা যে জমিগুলো দখল করেছে সেগুলোর অধিকাংশ রাজুক থেকে অনুমোদিত নয়, তবুও রাজনৈতিক শক্তি এবং অর্থের প্রভাবে তারা আইনি ঝুঁকি এড়িয়ে যেতে সক্ষম হয়েছিল। তারা সরকারি জমি, সরকারি জলাভূমি এবং সরকারি সম্পত্তি দখল করে কোনোরকম অনুমোদন ছাড়াই তাদের ব্যবসার কাজে লাগায়। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া এবং রিভারভিউ প্রকল্পকে প্রধান উদাহরণ হিসাবে ধরে নিন। এই প্রকল্পগুলি নৌকাঘাট, জলাভূমি, এমনকি স্মৃতিস্তম্ভ স্থান পূর্ণ করে তৈরি করা হয়েছে। এই কোম্পানি বিশাল পরিমাণ সরকারি জমি অধিগ্রহণ করেছে, তবুও বসুন্ধরার সামনে এগিয়ে গিয়েছে এই অবৈধ দখলকৃত জমির প্লট ধনীদের কাছে বিক্রি করে। ধনীদের কাছে এই প্লটগুলো বিক্রি করে শত শত কোটি টাকা সংগ্রহ করেছে। প্রায় 1100 একর জমি অধিগ্রহণের অভিযোগ রয়েছে বসুন্ধরা গ্রুপের ওপরে। প্রতিটি কর্পোরেট সাম্রাজ্যের পেছনে রাজনৈতিক সংযোগের একটি জাল থাকে এবং বসুন্ধরা গ্রুপও এর ব্যতিক্রম নয়। তবে দুর্নীতি, রিয়েল এস্টেট এবং ব্যাংকিং এর মধ্যে থেমে নেই। তাদের সাপ্লাইয়ের নিয়ন্ত্রণ তাদেরকে বাজারের কেন্দ্রীভূত করে এবং তাদেরকে মূল্য নির্ধারণের ক্ষমতা দেয়, যা অর্থনীতিতে ব্যাপক ক্ষতি সাধন করেছে। এত অভিযোগ জমে যাওয়ার পর কর্তৃপক্ষের নজর দেওয়া শুধু সময়ের দাবি ছিল। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রুপের কার্যক্রমে তদন্ত শুরু করে জালিয়াতি, জাল সার্টিফিকেট, ভ্যাট এভিয়েশন এবং অর্থ পাচারের দিকে মনোযোগ দেয়। এই তদন্তের শিকার হন আহমেদ আকবর সোবহান, তার ছেলে সায়েম সোবহান আনভীর, সাদাত সোবহান তানভীর এবং বসুন্ধরা কোম্পানির অন্যান্য প্রধান নির্বাহী কর্মকর্তারা। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একটি জটিল অবৈধ কার্যক্রমের জাল উন্মোচন করে, যেখানে অর্থ দেশের বাইরে পাচার হওয়া এবং জাল ঋণ ব্যাংকগুলিকে বিশাল অগ্রিম ঋণের বোঝায় ফেলে দেওয়া। এই তথ্যগুলো তাদের রিপোর্টে উঠে আসে। সায়েম সোবহান আনভীরের স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত থাকা এই মামলাকে অন্য একটি পর্যায়ে নিয়ে গিয়েছে। বসুন্ধরা কোম্পানির কার্যক্রমের প্রভাব কেবলমাত্র তাদের কর্পোরেট অফিস বা তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সীমাবদ্ধ নয়। যখন একটি কনগ্লোমারেট যেমন বসুন্ধরা জনগণের জমি শোষণ করে বাজারকে ম্যানিপুলেট করে এবং বিশাল অঙ্কের কর ফাঁকি দেয়, এর ব্যয় কিন্তু সাধারণ নাগরিকদের ওপরেই পড়ে। পাবলিক স্পেস হারিয়ে সরকারি রাজস্ব কমে যায় এবং অর্থনীতি শীর্ষ স্তরের মানুষদের পক্ষে ঝুঁকে পড়ে। তাদের আগ্রাসী রিয়েল এস্টেট উন্নয়ন সম্পত্তির মূল্য বাড়িয়ে দেয়, যাতে করে সাধারণ বাংলাদেশিদের জন্য বাড়ি ক্রয় করা কঠিন হয়ে ওঠে। একই সাথে তারা জনগণের জমি এবং জলাভূমি দখল করার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশকে বিঘ্নিত করেছে, যা দীর্ঘমেয়াদী পরিবেশগত ক্ষতি ডেকে এনেছে। প্রায় 42,000 কোটি টাকার অপ্রাপ্ত ঋণ বসুন্ধরার অস্বীকার পূরণে ব্যর্থ দেশের ব্যাংকিং খাতের উপরে বিশাল চাপ ফেলেছে, শেষ পর্যন্ত অর্থনৈতিক বৃদ্ধিকে বাধা দিয়েছে। তাহলে কিভাবে বসুন্ধরা কোম্পানি একটি সাধারণ কাগজ কোম্পানি থেকে বাংলাদেশের বৃহত্তম ও সবচেয়ে বিতর্কিত কর্পোরেট সাম্রাজ্যে পরিণত হয়েছে? এটি উচ্চাকাঙ্ক্ষা, লোভ, রাজনৈতিক ক্ষমতা এবং একটি দুর্নীতির গল্প। যদিও তারা একটি সাম্রাজ্য তৈরি করেছে যা বাংলাদেশের অর্থনীতির প্রতিটি কোণে প্রভাবিত করে, তারা একটি বিধ্বংসী ট্রেলও রেখে গিয়েছে। সেগুলো হচ্ছে অপরিশোধিত ঋণ, জনগণের সম্পদ খরচ, এমনকি দেশের অর্থনৈতিক শোষণ। এখনো স্টিল এক গ্রুপ রয়েছে যারা বলবে বসুন্ধরা কোম্পানি অর্থনীতিতে ব্যাপক অবদান রেখেছে, এই করেছে, সেই করেছে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছে। কিন্তু ভালো মতো ভেবে দেখুন, শেখ হাসিনাও কিন্তু মেট্রো রেল তৈরি করেছে, পদ্মা সেতু তৈরি করেছে, কিন্তু আসলে কি উন্নয়ন হয়েছে? ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।